রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। এর আগে সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারকের ঢাকা সফর। বৈঠকে ঢাকা দিল্লি পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, তিক্ত ইস্যুতে নয়, দ্বিপাক্ষিক আলোচনা হবে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত ও পানি বণ্টন নিয়ে। এছাড়া ঢাকার পক্ষ থেকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং ভিসা জট খোলার বিষয়ে গুরুত্ব দেয়া হতে পারে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রয়েছেন সহকর্মী নাফিজা দৌলা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাফিজা, বৈঠক এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, আলোচ্য বিষয় সম্পর্কে কি জানতে পেরেছেন? আমাদের কাছে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে যে আলোচ্যসূচি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 11টা থেকে বাংলাদেশ ভারতের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে এবং তার আগে কিন্তু 1 ঘন্টার একান্ত বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি একান্ত বৈঠক শেষে তারপরে তারা দ্বিপাক্ষিক এফওসি যেটা বলা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকে তারা প্রতিনিধিত্ব করেন তার নিজের দেশকে। এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জানি যে মধ্যাহ্নভোজের একটি ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব এই যে ঢাকা সফরে করছেন তার সৌজন্যেই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব এই মধ্যাহ্নভোজের আয়োজন করে থাকে। সেটি একটি বাংলাদেশের রীতিও বলা চলে। সেই রীতি অনুযায়ী এখন মধ্যাহ্নভোজের কথা হচ্ছে এবং তারপরে আমাদের কাছে যে আলোচ্যসূচি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভারতের পররাষ্ট্র সচিব তিনি চলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা করবেন দ্বিপাক্ষিক নানা ইস্যুতে। এরপরে আমাদের যতটুকু কিছুক্ষণ আগে একটি আপডেট দেওয়া হয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্র সচিব তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন, সেটিও পররাষ্ট্র মন্ত্রণালয় 4:45 নাগাদ এবং সেই ব্রিফিং শেষে তিনি চলে যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে। সেখানে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেটিও দিল্লির পক্ষ থেকে তুলে ধরা হবে এবং ঢাকার যে বিষয়গুলো নিয়ে কিছুটা অস্বস্তি আছে, বিরক্তি আছে, সেটিও প্রধান উপদেষ্টা ভারতের পররাষ্ট্র সচিবের সামনে তুলে ধরতে পারেন বলে জানা গেছে। এবং সেখানেও কিন্তু প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনিও যমুনার সামনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে একটি প্রেস ব্রিফিং করবেন, সেটি 5:30 নাগাদ। তো বলা চলে 12 ঘন্টার এই ঢাকার সফর ভারতের পররাষ্ট্র সচিবের নিঃসন্দেহে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে কী হবে, কোন দিকে অগ্রসর হবে সেটির একটি প্রভাব ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। তার যে ঢাকা সফর সেটিও বেশ গুরুত্বের সাথেই দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে 5 আগস্টের পর বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটির কিন্তু পরিবর্তন এসেছে, সেটিকে মেনে নিতেই হবে দিল্লিকে। এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, সেখান থেকে তিনি যেই রাজনৈতিক কথোপকথন আছে বা রাজনৈতিক কর্মকাণ্ড করছে সেটি যেন বাংলাদেশকে অস্থিতিশীল না করে সেই বিষয়টিও আমলে আনার জন্য দিল্লিকে ঢাকার পক্ষ থেকে জানানো হবে। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা। ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন, সহযোগী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, বুধবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করবেন তারা। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আগরতলায় সহকারী হাই কমিশনে সহিংস ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনই বলে মন্তব্য করেন নেতারা। বলেন, কূটনীতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল। ভারতের ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি ও ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে এই 3 সংগঠন লং মার্চ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জানেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক চলছে। বেলা ১২টার দিকে বৈঠকটি শুরু হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে বলেও জানা গেছে। আলোচনা হবে অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ নানা ইস্যুতে। আইন শৃঙ্খলা বাহিনী কাউকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে তিনি পুলিশকে উদ্দেশ্য করে একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, মিথ্যা মামলা করলে বাদীকেও ছাড় দেয়া হবে না। কেউ এসব অপকর্মে জড়িত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জের সব জেলার পুলিশ ইউনিট, খুলনা মহানগর পুলিশ, র্যাব, বিজিবি, পাসপোর্ট এবং মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে পুলিশের আইজিপি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের ২০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করতে পুরোপুরি প্রস্তুত দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান ও ২ কমিশনার যোগ দিলেই মামলার অনুমোদন নেওয়া হবে। এছাড়া আরও ১০০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। ৪ মাস আগেও আওয়ামী লীগের একজন মাঠ পর্যায়ের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কয়েকবার চিন্তা করতে হতো দুদককে। ৫ আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে যায় হিসাব। আওয়ামী লীগ সরকারের অন্তত ১০০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও এমপির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। তবে এখন পর্যন্ত শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে মামলা করতে পেরেছে দুদক। অনুসন্ধান বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলেই কেবল মামলার অনুমোদনের জন্য আবেদন করা যায়। দায়টা শুধুমাত্র রাজনৈতিক চাপের উপরে, অবশ্যই রাজনৈতিক চাপ ছিল এবং সেটার কথা তো আমি ইতিমধ্যে বলেছি। যারা রাজনৈতিকভাবে কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট তাদেরকে এক ধরনের বিচারহীনতার জায়গা সৃষ্টি করা হয়েছে। সার্বিক পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে দুর্নীতি সংক্রান্ত বিষয়টা অবশ্যই আছে। ১ নভেম্বর দুদকের ২ কমিশনার ও চেয়ারম্যানের পদত্যাগের কারণে মামলার অনুমোদন মিলছে না। নতুন কমিশন গঠনের পর অনুমোদন মিললে ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ১০ সংসদ সদস্যর বিরুদ্ধে মামলা হবে। কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানের জন্য কমিশন কর্মকর্তারা প্রাথমিকভাবে ৪৫ কার্যদিবস সময় পান এবং পরবর্তী সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়ের মধ্যে যদি অনুসন্ধান সম্পন্ন না হয় তাহলে তারা আরও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে পারেন। দুদক জানায়, নতুন কমিশন গঠনের ১ মাসের মধ্যে আগের সরকারের অন্তত ১০০ এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি আছে দুদকের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে ৪ মাস না পেরোতেই ছাত্র সংগঠনগুলোর ঐক্যে ফাটল। এজন্য পরস্পরকে দোষারোপ করছেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বিভাজন টিকিয়ে রেখে কিছু সংগঠন অপরাজনীতি করছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও যুগপৎ আন্দোলনের নামে ছাত্র সংগঠনগুলো। তবে ৪ মাস না পেরোতেই ঐক্যে ফাটল।
গত ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করে। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেয়নি ছাত্রদল সহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। একদিন পর ৫ ডিসেম্বর ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভায় ডাকা হয়নি ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। এখন যখন ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সংস্কার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সবকিছু আপনি যখন এককেন্দ্রিক করবেন তখন তো বাকি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের তো কথা বলার স্পেস থাকতে হবে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিশ্রুতি দিয়েছিল যে সকলকে নিয়ে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডিসেম্বর মাস পর্যন্ত তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে সেই প্রতিশ্রুতি রক্ষা হয় না বলেই আমরা আসলে লক্ষ্য করলাম। ছাত্র শিবির ঐক্যে ফাটল দেখছে, তবে ছাত্রদলের মতবিনিময় সভায় ডাক না পাওয়াকে বড় করে দেখছে না সংগঠনটি। আন্দোলন চলাকালীন থেকে শুরু করে আন্দোলন পরবর্তী সময়েও আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত ঐক্যের ফাটল ধরে এরকম কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে দুঃখজনক হলো সত্য, অনেক গ্রুপ থেকে অনেক জায়গা থেকে ঐক্যকে ফাটল ধরানোর, বিতর্কিত করার জন্য অনেক কিছুই করা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট রূপরেখা পছন্দ না হওয়ায় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। একটা বিভাজন স্পষ্টতা তারা তৈরি করছে, যাতে করে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যাতে চালু করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে চাচ্ছে এবং এই বাধার মাধ্যমে তারা সেই অপরাজনীতিটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। একইভাবে তারা এটাও চাচ্ছে না যে নতুন ধারার রাজনীতি আসুক। আপাতত দূরত্ব তৈরি হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও ঐক্য গড়ে তোলার আশা ছাত্র নেতাদের। ছাত্র আন্দোলন তারা একটি যৌক্তিক আলাপ আলোচনা করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত বলে দাবি করেন হাসনাত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। রাজধানী শাহবাগ থানায় শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এরপর তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। দুপক্ষের শুনানি শেষে তদন্তের স্বার্থে তাকে ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় আদালত। পরে একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞাত উভয় পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় ৪/৯/২৪ এবং ৫/৯/২৪ এই 2টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞাত তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখান। শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞাত আদালতে প্রার্থনা করেছি এবং যে আয়ু ছিল তিনি ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন, পরবর্তী আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে নিখোঁজে ৩ দিন পর প্রতিবেশীর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ নামে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুশিউরা গ্রামের মাইন উদ্দিনের নির্মাণাধীন ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সকালে পরিত্যক্ত বাড়িটির উঠোনে খেলাধুলা করছিল বাচ্চারা। এ সময় ঘরের ভেতরে বল খুঁজতে গিয়ে শিশু ইব্রাহিমের মরদেহ দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হয় ইব্রাহিম। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে। এই ঘটনায় রোববার দোয়ারা বাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার।
নতুন মৌসুম শুরুর পরও চট্টগ্রামে চালের মোকাম পাহাড়তলী ও খাতুনগঞ্জে কমছে না চালের দাম। পাল্টা মোটা ও চিকন চালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 2 থেকে 5 টাকা। আয়কর কমানো এবং আমদানির অনুমতি দেওয়ার পরও নানা অজুহাতে চাল আনেননি ব্যবসায়ীরা। আর বড় বড় প্রতিষ্ঠানের মজুতের কারণেও বাজারে সরবরাহ কমছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। চলতি মাসের শুরুতেই চট্টগ্রামের পাইকারি বাজারে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে চালের দাম। ধান কাটার মৌসুম শুরু হলেও দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চালের দরে এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। চালের দাম অত্যন্ত বাড়তি, 40 টাকা চাল 60 টাকা খাই। চালের দাম বাড়ছে যে আপনার ভাড়ার নির্ভর করে, গাড়ি ভাড়া তো বেশি, ঠিক আছে, ওই পত্তাটা বস্তার ভিতর পড়তেছে। চাল ব্যবসায়ীরা বলছেন যে পরিমাণ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুপাতে আমদানি হয়নি। ডলার সংকট, ব্যাংকে অস্থিরতা সহ নানা অজুহাত দিচ্ছেন তারা। এদিকে মৌসুমের শুরুতে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ চাল মজুত করায় বাজারে সংকট থেকে যাচ্ছে। কস্টিং মিলছে না, যেহেতু আমাদের দেশে লোকাল ক্রপ বেরিয়েছে। এই লোকাল ক্রপের কারণে ইন্ডিয়া থেকে মালটা কস্টিং আসছে না। প্যাকেটজার যারা আছে বড় বড় কোম্পানি, ওদের কিন্তু স্টকটা হেভি স্টক। সরকার যখন ওদের অভিযান চালায়, মিলে ওয়ার হাউসে অভিযান চালায়, তখন কিন্তু মালের দাম কমে আসে। আগে চালের আমদানিতে 15% শুল্কের পাশাপাশি 5% রেগুলেটরি শুল্ক নির্ধারিত ছিল। বাজার নিয়ন্ত্রণে 2% অগ্রিম আয়কর রেখে সব শুল্ক প্রত্যাহার করে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই মুহূর্তে তো মৌসুম চলছে, তারপরও চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম সেটি হচ্ছে গত কিছুদিন ধরে আসলে চট্টগ্রামের যে পাইকারি বাজার সেখানে চালের দাম বাড়তে এবং যার একটি সরাসরি প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে, এবং যেহেতু মানুষ খুচরা দোকান থেকে চাল কেনে, সঙ্গত কারণে বেশিরভাগ প্রভাবটা তাদের উপর দিয়ে যায়। আমরা আসলে এটি নিয়ে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেটি সবসময় অভিযোগ করে আসছেন সেটি হচ্ছে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের আসলে তারা যে চালকে এখন প্যাকেটজাত করছে, অর্থাৎ ভালো খারাপ যে কোনো চালকে তারা আসলে প্যাকেটজাত করে বাজারে ছাড়ছে। এটির কারণে আসলে সাধারণ যে চাল সেটির এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং সেটির কারণেই বাজারে চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। এটি নিয়ে যারা সাধারণ বিক্রেতা রয়েছেন, ইভেনকে আমরা আসলে গতকালকে আমরা চাকতাইয়ের যে চালের আড়ত রয়েছে সেখানেও গিয়েছিলাম, তারাও বলছেন যে আসলে যে পরিমাণ চাল আমদানি করার কথা ছিল সেই পরিমাণ চাল এক পক্ষে হচ্ছে সেরকম সেই পরিমাণ চাল যেমন আসেনি, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বিপুল পরিমাণ চাল তারা মজুত করে রেখেছে এবং যার একটি প্রভাব এখন আসলে চতুর্দিকে পড়তে শুরু করেছে। আমরা আসলে ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আদা, পেঁয়াজ, রসুনের মতো বাজারকে শায়েস্তা করার জন্য জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সহ যে সমস্ত তদারকি সংস্থাগুলো আছে তাদের পক্ষ থেকে যে তদারকিটি চালানো হয়েছিল, চালের বাজারও যদি একেবারে যেখান থেকে আসলে চাল উৎপাদন হয় এবং বড় বড় কোম্পানিগুলো যারা এই চালগুলো মজুত করে পরবর্তীতে প্যাকেট আকারে ছাড়ে সেখানে যদি অভিযান চালানো যায় তাহলে চালের বাজারে যে অস্থিরতা সেটি হয়তো অনেকটা কমে আসতে পারে। এই ক্ষেত্রে আসলে আমরা যারা বড় বড় কোম্পানি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করাটা কিছুটা দুষ্কর, তবে আমরা চাকতায় যারা আড়তদার রয়েছেন, যারা মিল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে চালের দাম এই মুহূর্তে যেহেতু একেবারে ভরা মৌসুম ধান কাটার, সঙ্গত কারণে সেই চালের দাম বাড়ার খুব বেশি সম্ভাবনা ছিল না, কিন্তু কৃত্রিম উপায়ে যেহেতু কেউ কেউ এটির সংকট তৈরি করেছে, সঙ্গত কারণে এখন আসলে চালের দাম বাড়তির দিকে, এবং এখনই যদি এটিতে সরকার নজর না দেয়, এটিকে এই দামটিকে লাগামহীন থেকে বাঁচানোর যদি সুযোগ পদক্ষেপ না নেয় তাহলে চালের দাম সামনে আরও বাড়বে বলে মনে করছেন সবাই। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে চাল বাজারের সর্বশেষ পরিস্থিতি। চালের দাম বৃদ্ধির বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণ এবং প্রাণী বৈচিত্র্য রক্ষায় সচেতন অভিযান চালিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, UNDP এবং প্রাণ RFL গ্রুপ।
সকালে দ্বীপের জেটি সংলগ্ন সৈকতে স্থানীয়দের সাথে নিয়ে প্লাস্টিক বর্জ্য এবং আবর্জনা অপসারণের কাজ করা হয়। এ সময় স্থানীয়রা ছাড়াও পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দ্বীপে প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে প্লাস্টিক রিসাইকেল সেন্টার খোলা হয়, যেখানে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য হিসেবে প্রস্তুত করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিপণন পরিচালক কামরুজ্জামান কমল জানান, স্থানীয় পর্যটকদের প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন করা এবং দ্বীপের উন্নয়নে কাজ করতেই তাদের এই উদ্যোগ। দুপুরে স্থানীয় হোটেল প্রাঙ্গণে সেন্ট মার্টিনের পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি বিষয়ে আলোচনা সভা হয়। এই বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এখানে এসেছি। সো আমরা জাস্ট ইনিশিয়েটিভটা শুরু করলাম, সো ইট উইল কন্টিনিউ। আর সংরক্ষণের পাশাপাশি এখানে হচ্ছে যে পরিবেশটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, সো সেই জন্য বর্জ্য কালেকশন এবং সেটার সেফ ডিসপোজালের জন্য আমরা কাজ করছি। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।